প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বা সায়েন্সে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে দ্বিতীয় অধ্যায়ে তোমাদেরকে আমি যে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। দেখো, একটা বিষয় এখানে বিজ্ঞানের আমি দেখলাম সিলেবাস থেকে বোঝা যায় এখানে অনেক কিছু তোমাকে ধারণা দেওয়া হয়েছে। ভালো বীজ বপন করলে ভালো ফলের আশা করা যায়। ফলে আমরা সূচিতে দেবো। যদি এর সূচি যদি দেখি, সূচির মধ্যে যেমন জীববৈচিত্র্য, এটা জানা দরকার। অণু এবং পরমাণু খুবই গুরুত্বপূর্ণ। পদার্থের গঠন, কোষ বিভাজন, যেমন এটা হচ্ছে তোমার অণু পরমাণু, যেটা হচ্ছে সে তোমরা পড়বা কেমিস্ট্রি, যেটা বলা হয় পদার্থের গঠনের জন্য কেমিস্ট্রি থাকতে পারে। কেমিস্ট্রি আর হচ্ছে কোষ বিভাজনের জন্য জীববিজ্ঞান পড়া, অণুজীবী জগৎ জীববিজ্ঞান পড়া বা মাইক্রোবায়োলজি পড়া, তাপ ও তাপমাত্রা, সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের পড়া। তারপর এগুলো পদার্থ বিজ্ঞান পড়া, কাজ ক্ষমতা শক্তি, এগুলো পদার্থ বিজ্ঞানের পড়া। তারপর হচ্ছে ভূপ্রাকৃতির কারণে সংঘটিত দুর্ঘটনার প্রতিকার, এগুলোই পদার্থ বিজ্ঞানের পড়া। ভূপৃষ্ঠের টেকটনিক প্লেট তত্ত্ব, যেটা এগুলি বা ভৌত বিজ্ঞান আমরা বলতে পারি। তো এগুলো আর কি। এর থেকে অনেক কিছু, যেমন আবার জীবের শক্তি প্রবাহ, জীববিজ্ঞান পড়া, অঙ্কারও পরিবর্তন করা। দেখো তো, খুবই যারা সাধারণত ডাক্তারি করে বা নার্সিং করবে, তাদের এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা থাকে। পরিপাকতন্ত্রের পরিপাকতন্ত্র, তারপর বিভিন্ন ধরনের শিলা, এগুলো হচ্ছে তারপর পৃথিবীর মানুষ, এগুলো হচ্ছে ফিজিক্সের। ঠিক আছে, যে আমরা দেখলাম তাহলে এখানে ফিজিক্সের পড়া আছে, কেমিস্ট্রি পড়া আছে, বায়োলজি পড়া, সবগুলো কিন্তু তোমাদের এখান থেকেই কিন্তু ধারণাগুলো দেওয়া হচ্ছে। পরবর্তী কি হচ্ছে ওইগুলো আলাদা হয় না, এই সাবজেক্টগুলো কিন্তু আলটিমেটলি তোমরা এখান থেকে ধারণা পেয়ে যাচ্ছ। সুতরাং আমি এটাই বলবো, এখানে ভালো বীজ বপন করার জন্য আমাদেরকে ফলগুলো দেওয়া হয়েছে। কিন্তু মনোযোগ সহকারে যদি যারা বুঝো, আমি আশা করি তোমরা সামনে যে যত বিষয়গুলো আসবে বিজ্ঞান, এগুলো তোমরা নিজেরাই কি করতে পারবে, বুঝতে পারবে। সেজন্য এই বিষয়টা আজকে এটা একটু গুরুত্বপূর্ণ জন্য বলবো। আমি চেষ্টা করবো সুন্দরভাবে তোমাদের বোঝানোর জন্য। এবার আসি আমরা এই অধ্যায় আছে অনুপরমাণুতে। এই অধ্যায়ে আমরা যেটা শিখবো, পরমাণু, অণু, মৌলিক পদার্থ, তারপর হচ্ছে ইলেকট্রন ও প্রোটন, তারপর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই যে পরমাণু যে তিনটা যে কণা আছে, সেটা বিজ্ঞানীরা আরো একটা অবশ্যই কোন আবিষ্কার করেছে, কিন্তু আমাদের মেইনলি যেটা ব্যবহার করা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটে সম্পর্কে অবশ্যই জানতে হবে। পরমাণু ইলেকট্রন বিন্যাস, এটা পরমাণু ইলেকট্রন বিন্যাসটা যাতে তোমরা জানো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই আমরা পরমাণুটা জানতে হবে। কি ধরনের পরমাণু, কোন যোগ্যতার পরমাণু, এটা কোন গ্রুপে অবস্থিত, এটা দিয়ে কি হয়, এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারবে না পারবে না, এটা পরিবাহী না অপরিবাহী না অর্ধপরিবাহী, এগুলো কিন্তু আমরা বের করতে পারবো। যেমন পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থ। তারপর পদার্থের যে তিনটা অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়, এগুলো সম্পর্কে তোমরা জানতে হবে। এবার আসি আমরা প্রথমত মৌলিক পদার্থ। এই যে আমাদের চারপাশে কত রকম পদার্থ, মেঘ, সমুদ্র, মাটি, পাথর, ঘর বাড়ি, মানুষজন, গাছপালা, খাল, নদী, পশু পাখি, যন্ত্রপাতি, অনেক আমরা পদার্থ দেখতে পাই। তো এখানে আসলে তোমরা শুনে থাকবে কি, যখন জানবে এই লক্ষ লক্ষ বা কোটি কোটি পদার্থ তৈরি হয়েছে মাত্র তোমার 98টি মৌলিক পদার্থ। যে পদার্থ ভাঙলে সেই পদার্থ অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এটা হচ্ছে মৌলিক পদার্থ। এখানে একটা নোট করতে পারো যে মৌলিক পদার্থ কাকে বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, জানা দরকার। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে, যে পদার্থকে ভাঙলে বা
বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ নয় মৌলিক পদার্থ। সব মিলিয়ে এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে। এটা পয়েন্ট করতে হবে, 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে, ঠিক আছে। কিন্তু 98টির বাইরে যে 20টি মৌলিক পদার্থ আমরা পাওয়া গেছে সেটা কৃত্রিম ভাবে তৈরি হয়েছে। প্রাকৃতিক হচ্ছে 98টি, মনে রাখবে। তো এগুলোর নাম আমরা দেখি, কয়েকটি পদার্থের নাম, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, লোহা, সোনা, রূপা, কার্বন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আবার প্রতীক এবং সংকেত আছে, এবং এগুলোর গ্রুপ আছে, কোনটা কোন গ্রুপে। তো এই জন্য আর একটা বেশি দেখা ভালো হয়, তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই যে পর্যায় সারণী সম্ভব হলে বাসের সবাই সূত্র জগতের একটা চার্ট কিনবা, অথবা পর্যায় সারণীর একটা চার্ট আছে এটা কিনবা, যে এগুলো বোঝার জন্য এগুলো দরকার। সূত্র চার্ট কিনলে কিন্তু অনেক কিছু চলে আসবে সেখানে। এবার আমরা আসবো ইলেকট্রন, প্রোটন এবং যে নিউট্রনের কথা বলা হয়েছে সেগুলো কি, সেটা যেটা একটি অণুকে ভাঙলে বা একটা পদার্থকে যদি আমরা ভাঙি, তার মধ্যে দিয়ে 3টি কণা, একটা বিল্ডিং তার যে তৈরি করতে যে উপাদানগুলো লাগে, যেমন ইট, তারপর লোহা, বালি, সিমেন্ট, যা যা, হ্যাঁ, এটা মিলে একটা দালান তৈরি। তো একটা বলবো যে পদার্থ, এটাকে ভাঙলে অনেকগুলো অণু পাওয়া যায়, আবার অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা বুঝতে চাচ্ছি। তো এই যে মৌলিক পদার্থ আছে, এই মৌলিক পদার্থগুলো তৈরি হয়েছে সেগুলো পরমাণু, আমি সেই পরমাণুগুলো তৈরি হয়েছে মাত্র 3টি কণা। তাহলে অণুকে ভাঙলে কি হবে, পদার্থকে ভাঙলে পরমাণু অণু হয়, অণুকে ভাঙলে পরমাণু হয়। এই পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র যদি আরো ভাঙা হয় সেটা 3টে কণা পাওয়া যায়। সেটা হচ্ছে কি, এগুলো তুমি মনে রাখবে তোমরা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এগুলো নিয়ে অনেক কাজ করবে, ঠিক আছে। আমরা সেটাই পরমাণু, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু। এটাও একটু দেখো, গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে পরমাণু এত ছোট যে তোমরা কখনো সেটা খালি খালি দেখতে পাবে, কিন্তু যদি দেখার উপরে থাকতো তাহলে দেখতে পরমাণুগুলো মাঝখানে আছে প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি, খুবই ছোট এবং একটি নিউক্লিয়াস, এবং সেদিকে ঘিরে ঘুরছে ইলেকট্রন। তো এই যে আমরা ইলেকট্রন জিনিসের কথা বলতেছি, শিখতে পারবো বলছি, সেটা এখানে সেটার একটা মডেল আছে, পরমাণু মডেল, বিভিন্ন সায়েন্টিস্টের মডেল আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং দেখাবো যে কিভাবে আমাদের ইলেকট্রনগুলো মুভমেন্ট করবে। ইলেকট্রন এবং যে প্রোটন আর নিউট্রন, নিউট্রন হচ্ছে আসলে নিরপেক্ষ, আর প্রোটন হচ্ছে ধনাত্মক আধান, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান। সেইগুলো কিভাবে অবস্থান করে সেটাই আমরা দেখাবো। যখনই দেখা যায় কিছু একটা ঘুরছে তখনই বুঝে নিতে হবে কোনো একটা বল সে দিকে নিজের দিকে টানছে। সূর্য পৃথিবীকে টানছে বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সেটা খেয়াল রাখতে হবে। পৃথিবী চাঁদকে টানছে বলে চাঁদ পৃথিবীকে যে ঘুরছে, ঠিক সেরকম পরমাণুর মাঝখানে থাকা খুবই ছোট নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে বলে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে। যেখানে সমধর্মী চার্জ, এটা হচ্ছে আমার প্রোটন, এটা হচ্ছে ইলেকট্রন। সমধর্মী চার্জ বিকর্ষণ করবে এবং বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করবে, এরা হোক প্লাস হোক মাইনাস, বিকর্ষণ হবে, ঠিক আছে। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের। তারপর হচ্ছে এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যা সম্পর্কে আমরা জানি। পারমাণবিক সংখ্যা প্রত্যেকটা যে পদার্থের অণুর পারমাণবিক সংখ্যা আছে। তো
তাহলে 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে। 118টি মৌলিক পদার্থ রয়েছে 118টি ভিন্ন ভিন্ন পরমাণু। ঠিক আছে, তাহলে ভিন্ন ভিন্ন যে পরমাণু থাকে, সেগুলো নিয়ে আমরা দেখি ভিন্ন ভিন্ন পরমাণু থাকে এবং তাদের মধ্যে পার্থক্য আছে। আসলে সেই পদ্ধতি খুবই সহজ। তালিকা প্রথম পরমাণু নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন, কাজের বাইরে একটা ইলেকট্রন থাকবে, তার নাম হচ্ছে হাইড্রোজেন। এরপরে পরমাণু নিউক্লিয়াসের দুটো প্রোটন এবং বাইরে দুটো নিউট্রন এবং বাইরে দুটো ইলেকট্রন, তার নাম হচ্ছে হিলিয়াম। এখানে প্রত্যেকটা বলা হচ্ছে না, প্রত্যেকটা যে পদার্থের এই যে পরমাণু এবং যে ইলেকট্রন এবং নিউট্রন কার কিভাবে শিখছে এখানে আমরা যখন বললাম হিলিয়াম। তারপর এরপরের পরমাণু যে নিউক্লিয়াসের 3টে প্রোটন এবং 3টা নিউট্রন, কাজে তার বাইরে 3টা ইলেকট্রন, তার নাম হচ্ছে লিথিয়াম। এভাবে নিউক্লিয়াসে একটা করে প্রোটন, বাইরে একটা করে ইলেকট্রন এবং এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ পরমাণু নিউক্লিয়াসে 18টি প্রোটন এবং বাইরে 18টি ইলেকট্রন থাকবে, 118টি, এবং নিউক্লিয়াসের যতগুলো প্রোটন তার সমান কিংবা বেশি নিউট্রন থাকে। একটি পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেটি হচ্ছে সেটি পরমাণুর পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি পরমাণু নিউক্লিয়াসের যে কতটি প্রোটন থাকবে সেটি হচ্ছে সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা। তাহলে এটা তোমরা হয়তো অবশ্যই আমরা যখন ইলেকট্রোবিন্যাস বা দেখবো ইজিলি বুঝতে হবে যে ইলেকট্রোবিন্যাসটা কেমন। এখানে এরকম দেখানো হয়েছে, আমি এটা সহজ ভাষায় এখানে আসতেছি, এই জিনিসটা আমি তোমাদের বলার চেষ্টা করবো। ইলেকট্রোবিন্যাস হচ্ছে এখানে বলবো তো 2n2 একটা ফর্মুলা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। 2n2 এইটা মানে হচ্ছে আমার এটা সূত্র, তাহলে n এর মান যদি আমার 1 হয় তাহলে প্রথম সূত্র। দেখো এটা যে কোনো পদার্থের তুমি ইলেকট্রোবিন্যাসের মাধ্যমে তার অবস্থান, তার ধর্ম, তার কাজ সব শুনতে জানতে পারবে। কিন্তু n কিন্তু আমাদের প্রথম সূত্র হচ্ছে এরকম একটা প্রথম সূত্র। তাহলে আমার হয় 2 into 1 স্কয়ার, তাহলে হয় কত 2, মানে 2 প্রথম সূত্রের থেকে দুইটা আমার ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে আমি সেটা কিভাবে করতে পারি আরো দেখাচ্ছি। আমি নর্মালি এখানে তো অনেক কিছু নিয়েছি, এখানে হলো হাইড্রোজেন, কার্বন, তারপর হচ্ছে লোহা, কার্বন, কার্বন লোহা, তারপর সোনা, এগুলোর জন্য নেওয়া হবে। তাহলে প্রথম হাইড্রোজেন হচ্ছে একটা হাইড্রোজেন। ঠিক আছে, তা আমরা এটা কিভাবে করবো? সেটা করার জন্য আমি বলতেছি যে আমি এখন সূত্র লিখলাম, যে সূত্রটা আমি এখানে লিখেছি 2n2, তাহলে প্রথম সূত্র আমার এটা, এবং দ্বিতীয় সূত্র যে n এর মান দিচ্ছি, আমার n এর মান 2 হবে। নর্মালি আমরা বুঝতে পারবো দ্বিতীয় সূত্র হচ্ছে এখানে 2 into 2 স্কয়ার, n এর মান 2 হবে। 2 স্কয়ার যদি হয় তাহলে 2 into 4 8, তাহলে দ্বিতীয় সূত্র আমার থাকবে 8টা। এখন আমি এখানে বলতে কার্বনের 6টা আছে, প্রথমে দুটো দিলাম, তারপর হচ্ছে 4টা দিয়েছি, কারণ হচ্ছে আমার এখানে আরো দুটা ঘাটতি আছে। এই জন্য কার্বনের আমরা যোগ্যতা বলতে পারি 4 এবং 2। দুজনে নিয়ে আমি কথা বলবো যে কিভাবে আসলে এটা হচ্ছে। বাইরের সূত্রে যতগুলো ইলেকট্রন আছে তার যোগের কত সেভাবেও আমরা চেক করতে পারি। এবার আসি হচ্ছে আমার এটা যে লোহা বলা হয়েছে, বা এটা তো আপনার বড় করে দেওয়া হবে, দিয়ে দিয়ে লাস্টে কটা দুইটা আর দুইটা, তাহলে এখানে লোহার হচ্ছে 2, বাইরে দুইটা, এখানে 1 2 3, তাহলে আমাদের এখানে কয়টা থাকবে? বাইরে দুটো আছে,
এখন প্রথম আছে দুইটা। তো যেটা বলতে গেলাম এগুলো আমি বিস্তারিত একটু দেখাচ্ছি। তো এখানে প্রথম সূত্র স্তরে দুইটা, তারপর পরেরটা আটটা, তারপরে 8 থেকে 10, তারপরেরটাতে কিন্তু 18টা হওয়ার কথা। তাহলে 10-এর 18 কত, 28, 29। তাহলে আমরা হিসেব করতে পারি এটা হচ্ছে যে আয়রন, যেটা এটা হচ্ছে লোহা, এটা 29 না। হিসেব করবো সেজন্য বাইরে একটা শক্তি স্তর আছে, একটি ইলেকট্রন। যে মানে পরমাণু বা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, এই যে এটা তো আমাদের যে নিউক্লিয়াস আছে, প্রোটন এবং নিউক্লিয়াস। তো এখানে এই যদি বাইরের সূত্রে একটি ইলেকট্রন থাকে, আমরা ধরে নেব এটা হচ্ছে পরিবাহী, আর 4টি ইলেকট্রন থাকলে সেটা হচ্ছে অর্ধপরিবাহী। ঠিক আছে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। আর ইলেকট্রন না থাকলে তো সেটা পরিবাহী হবে না, মুক্ত ইলেকট্রন থাকতে হবে পরিবাহী। তারপরটা সোনা, যেমন এটা হলো দেখো একটি ইলেকট্রন, তো এটা নির্দেশিত পরিবাহী। এটা যে এবং যে কোনো পরমাণু দিয়ে তোমার নিজে এটা করতে হবে। চলো আমরা একটা নতুন একটা এক্সপেরিমেন্ট করি, মানে দেখাচ্ছি করা যায় কিনা। আমি এখানে যাচ্ছি, তো আমি এগুলো একটা ঠিকভাবে আমি দেখাচ্ছি। তখন আমি বললাম যে সোডিয়াম, সোডিয়ামের আমি ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়াম হচ্ছে 11। সোডিয়ামে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি, প্রথমত এই আমি নিলাম, এটা নিলাম, এখন এর দুটো ইলেকট্রন থাকবে। প্রথম শক্তি স্তর দুটো, এখন দ্বিতীয় শক্তি স্তর কয়টা? সূত্রের মধ্যে 4টা। তাহলে আমার পূরণ হয়ে গেল, মানে সূত্রের মধ্যে 4টা হচ্ছে 2n স্কয়ার, 2n স্কয়ার। এখানে বললাম যে তুমি n এর মান যদি 1 দাও তাহলে প্রথম শক্তি স্তরের মান পাবা, n এর মান যদি 2 দাও তাহলে দ্বিতীয় শক্তি স্তরের মান পাও, 3 দিলে তৃতীয় শক্তি স্তরের মান পাবা। আর সাথে 2 দিয়ে গুণ করবে, এটা স্কয়ার করতে হবে। এখন হলো আমরা তৃতীয় শক্তি স্তরে আমরা যাই। তৃতীয় শক্তি স্তরে আমরা কি মান পাবো? আমার এখানে অলরেডি সরি বলে দিলাম, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তর হবে 8টি। তাহলে 1 2 3 4 5 6 7 8টি হবে। তাহলে আমার 10টি হয়ে গেল। আর একটা মাত্র বাইরে ইলেকট্রন থাকে, কারণ আমরা জানি সোডিয়ামের মধ্যে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। বাইরে একটি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন আছে। ঠিক আছে, বাইরে একটি কি আছে? ফ্রি ইলেকট্রন আছে। তাহলে আমরা কিভাবে জানতে পারবো যে এটা পরিবাহী না অপরিবাহী, এবং এটা যোজ্যতা কত? এটার যোজ্যতা হচ্ছে 1। বাইরের শক্তি স্তরে যত ইলেকট্রন আছে তার যোজ্যতা কিন্তু তত। এটাও কিন্তু চলে আসতে পারে। তাহলে এর সাথেই আমরা বিন্যাসের মাধ্যমে অনেক কিছু আমরা এখান থেকে পাচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস সম্পর্কে আর কি বলবো? নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করেই কিন্তু আমার ইলেকট্রন গুলো মুভ করে। এখানে যদি আমরা দেখি নিউক্লিয়াসের কথা বলা হয় প্রতিবার, তোমাদের মনে করে দেওয়া হয়েছে যে নিউক্লিয়াসটা খুবই ছোট, পরমাণুর তুলনায় সেটি কত ছোট শুনলে তোমার নিঃসন্দেহ হতে পারবে। যাই হোক, একটা পরমাণু ব্যাসার্ধ থেকে নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় লক্ষ গুণ ছোট। কাজেই আয়তন হিসেবে সে লক্ষ গুণ লক্ষ গুণ লক্ষ গুণ, মানে কি
বেশি ছোট বলতে পারো। একটা পরমাণুর ভিতরে বলতে গেলে পুরোটাই ফাঁকা, পৃথিবীটাকে চাপ দিয়ে যদি এই ফাঁকা জায়গাটি ভাগ করে ফেলো যেত, তাহলে পুরো পৃথিবীটা একটি ফুটবল মাঠে, মানে ফুটবল মাঠে রেখে দেওয়া যেত। যাই হোক, ওটা তুলনা। কাজে নিউক্লিয়াসের ভেতরে খুব একটা ছোট জায়গা প্রোটনকে দাঁড়াদাঁড়ি করে থাকতে পারে। নিউক্লিয়াসের ভেতর খুবই একটা ছোট জায়গায় প্রোটনগুলোকে দাঁড়াদাঁড়ি করে থাকতে পারে। এটা আমি একটু আগে দেখালাম যে প্রোটন যে নিউক্লিয়াসের ভিতরে শুধু এটা, এবং একটা হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস, পুরোটা নিউক্লিয়াস, আর এর ভিতরে এরকম ছোট ছোট হচ্ছে কিছু মানে প্রোটন থাকবে, প্রোটন এগুলো থাকবে, প্রোটন পজিটিভ আধান, আর এখানে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান। সেই কথাই বলা হচ্ছে নিউক্লিয়াস ভিতরে থাকে। তো এইগুলোই হচ্ছে মানে কথা, মানে অর্থাৎ কিছু থিওরি কনসেপ্ট। এখন আমরা আসি এবার কিছু উদাহরণ দিব, তারপর আমরা পরিবাহিতে যাব। সংক্ষেপে আমি চেষ্টা করবো ইউরোপীয় বেশ কিছু টপিক তোমাদেরকে দেখানোর জন্য। ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি, আমরা যাই। তো আমি তোমাদেরকে এখানে আধুনিক পর্যায় সারণীর একটা টেবিল এখানে দেখাচ্ছি। এই টেবিলটা বা এই চার্টটা তোমাদের কিনতে বলেছি, এটা বাজারেও পাওয়া যায়, এটা দেখতে পারবা। একখানের থেকে ল্যান্ডলাইন সিরিজ পর্যন্ত অনেকগুলো আছে। এটা কিন্তু তোমাদের অনেক বছরই লাগবে। প্যারিডিক টেবিল অফ দ্য এলিমেন্ট লং ফর্ম, এখানে যেমন হাইড্রোজেন, লিথিয়াম, আর সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে লেড, ক্যাডমিয়াম আছে, ফ্লোরিন আছে। এইগুলো কিন্তু একটু বড় করে, এই জায়গায় এগুলোর নামও কিন্তু তোমরা পাবে, নানা রকম মৌলের চিত্র সহ এখানে অনেক জায়গায় কিন্তু আছে। তো শুরুতেই যেমন বললাম, এখানে এগুলা গ্রুপ বোঝার জন্য গ্রুপ এ, গ্রুপ বি, আর গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, 4 কোনটা কোন গ্রুপে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এটা ইলেকট্রন জেনারেশন মাধ্যমে এটা যোগ্যতা নির্ণয় করতে হবে, এটা গ্রুপ নির্ণয়ের জন্য কাজে লাগবে। এটা অনেক তোমরা যখন একক পয়েন্ট হবে তখন কিন্তু আরো বেশি লাগবে। তবু আমি বললাম এই চারটা যদি না, তো তোমাদের অনেক কাজ দিবে। তাহলে এখানে আমরা অনেকগুলো দেখলাম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, তারপর হচ্ছে রুবিডিয়াম আছে। এখানে আমাদের গুরুত্বপূর্ণ অনেক কিছু পাবো, কপার আছে, জিঙ্ক আছে, যেগুলো যেগুলো জানার দরকার সেগুলো আমরা এখান থেকে নিয়ে, হ্যাঁ, এটার অবস্থানগুলো আমরা এখান থেকে জানতে হবে। চারটা এই যে নিষ্ক্রিয় তালিকাটা এখানে দিলাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এগুলো কি চারটা যখন তোমরা কিন্তু এটা তোমরা জানতে পারবে ব্যবস্থা এবং ধর্ম বিশ্লেষণ করে অনেক কিছু তুমি দেখতে পাবে। এবার আমরা আসি হচ্ছে যে চার্ট দেখলাম যে ইলেকট্রন বিন্যাসকে আমরা কিভাবে দেখি, অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতির কথা আমি বলবো। আমরা আরো একটা পদ্ধতি সেই পদ্ধতিটা অ্যাকচুয়ালি আমি সোডিয়াম দিয়ে দেখাই। সোডিয়াম হচ্ছে সেই পদ্ধতি আমি দেখাচ্ছি তোমাদের। রেশিও 1s স্কয়ার টু s স্কয়ার, s এর ক্ষমতা হচ্ছে 2, হ্যাঁ, 2 এর ক্ষমতা হচ্ছে 6টি অরবিট, এগুলোকে অরবিট বলা হয়। s অরবিট, p অরবিট, d অরবিট, বিভিন্ন রকম অরবিটের মধ্যে এটা আরেকদিন তোমাদেরকে আমি আরো বিশদভাবে এটা দেখানোর চেষ্টা করব। তবে আজকে আমি যেতে পারবো না, সংক্ষেপে তাই বলবো। যেমন
1 স্কয়ার 2 স্কয়ার 2 কে 3, তাহলে আমরা কত 4টা 4 এর 6 10টা, এরপর হচ্ছে 3s, হ্যাঁ 5 plus 36 একটি ইলেকট্রন, এর মধ্যে থাকা কত একটি আর দুটি, আমরা দিতে পারলাম একটি। সুতরাং এটা আমাদের পরিবাহী এবং এটা একটা পরিবাহী, ঠিক আছে। তাহলে এই যে উদ্ভিদ গুলো দিয়ে আমরা নির্ণয় করে আমরা বিভিন্ন গ্রুপ নির্ণয় করতে পারবো, এগুলো আমরা পরবর্তী হয়তো দেখাবো, অথবা তোমরা যখন হায়ার এডুকেশন করবো তখন অবশ্যই আমার কথাগুলো তোমরা হয়তো বুঝতে পারবে। আমাদের কাজ হচ্ছে এখন তোমাদের মধ্যে যে একটা বীজ বপন করে দেয়, এটা আস্তে আস্তে যখন পানি পাবে, সার পাবে, তাহলে এটা বড় হবে সব, সেই উদ্দেশ্যে করা। এখন আসে হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। একটু আগে আমি তোমাদেরকে বললাম যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা পরিবাহী যেতে পারি। এভাবে যেই মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখি যে বাইরের শক্তিতে একটি ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে পরিবাহী। আর যদি 7টি ইলেকট্রন থাকে সেটা হচ্ছে অর্ধপরিবাহী। যেমন আমরা সিলিকনের কথা বলি, সিলিকন হচ্ছে 14, এখান থেকে করি সিলিকনের ইয়ে হচ্ছে 14। তাহলে আমরা যদি করে থাকি সিলিকনের প্রথম শক্তি স্তর হচ্ছে আমরা 2টা, তারপর দ্বিতীয়টা হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8 8, তাহলে এটা হচ্ছে 14। তাহলে তৃতীয় শক্তি স্তরে কয়টা 18টি থাকার কথা, কিন্তু আমরা 18টি এখানে না, আমাদের এই 10টার পরে আর থাকবে কয়টা 4টা, তাহলে 14টা হয়ে গেল, 10 এর 4 14টা। বাইরে আমরা পাচ্ছি 4টা। এই জন্য সিলিকন একটা হচ্ছে অর্ধপরিবাহী। এই যে আমাদের ইলেকট্রনিক যে যন্ত্রপাতি গুলো আছে তোমরা দেখো, সেগুলি সব হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, বা সিলিকন না হলে জার্মানিয়াম দিয়ে তৈরি করা হচ্ছে। তো পরিবাহী মানে কি সেটা তোমাদের জানতে হবে, এবং অর্ধপরিবাহী বিষয়টা জানতে হবে। যেটার মাধ্যমে সহজে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে সেটা হচ্ছে পরিবাহী, আর যার মাধ্যমে খুব অল্প পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত সেটা হচ্ছে অর্ধপরিবাহী, আর যার মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে সেটা হচ্ছে অপরিবাহী। হ্যাঁ, এখন দেখো এখানে যেটা বলা হচ্ছে যে পরমাণুগুলোর গঠন তোমরা জানো, কেন্দ্রে খুবই ক্ষুদ্র একটি নিউক্লিয়াস এবং সেটি দিয়ে ঘুরছে একটি ইলেকট্রন। ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে নির্মাণিক সাজানো থাকে, শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলোই আসলে পরমাণুর ধর্ম নির্ধারিত করে। যদি বললাম না বাইরে যে কক্ষপথে যে ইলেকট্রনটা বসবাস করে সেটা দিয়ে পরমাণুর ধর্মটা বুঝে যায়, যে এটা কোন মানে এটা কি করবে, এটা যদি যাবে না যাবে, এটা ধর্ম কাছে সব আমরা জানতে পারি, সেটাই বলা হয়। হ্যাঁ, কোনো পরমাণু হতে পারে নিষ্ক্রিয়, আবার কোনো পরমাণু বহু রকমের সক্রিয়। পরমাণু দিয়ে কিভাবে অণু তৈরি হয় সেটিও যখন পড়বে তখন তোমরা এই বিষয়টা খুবই ভালোভাবে জানতে পারবে। আমরা পড়তে হচ্ছে কি আমরা সেগুলি থেকে যাব। আচ্ছা, তো সেটা হচ্ছে কি এই যে বললাম যে পরিবাহীর কথা বললাম, সেই পরিবাহী বেশ কিছু তালিকা তোমরা করতে পারো, যেমন সোনা, তারপর হচ্ছে আয়রন, তারপর বা সোনা যেটা বলা হয় আয়রন আছে, বা লোহা, হ্যাঁ, তামা বা কপার, এগুলো দিয়ে কিন্তু বিদ্যুৎ যায়, এবং ভিজা কাঠ বা পানি এগুলো দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। আর অর্ধপরিবাহীতে বললাম সিলিকন, জার্মানিয়াম, এই ধরনের পদার্থ সেগুলোর মধ্যে যায়, ঠিক আছে, দস্তা, এগুলোর মধ্যে বিদ্যুৎ যায় যেটা। এবার অর্ধপরিবাহী যেটা বললাম বিভিন্ন রকম যে ইলেকট্রনিক যন্ত্রপাতি সেগুলো হচ্ছে অর্ধপরিবাহী, যেমন ইলেকট্রনিক সার্কিট, যেখানে মাদারবোর্ড, কম্পিউটারে মোবাইলের মাদারবোর্ড বলতে গেলে সবগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, এর মধ্যে কম পরিমাণ তোমার এতগুলি হয়তো বোঝার দরকার নাই, সংক্ষেপে আমি যে বললাম যে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, এটা জানলাম। এবার আসি আমরা অণু। তো
বাংলা ভাষায় বর্ণমালা মাত্র 50টি ভিন্ন ভিন্ন বর্ণ, কিন্তু এই 50টি বর্ণ দিয়ে অসংখ্য শব্দ তৈরি করা হয়। আসলে কথা ঠিক। তো ঠিক একইভাবে মাত্র 118টি ভিন্ন ভিন্ন বর্ণ, কিন্তু সেগুলো দিয়ে অসংখ্য অণু তৈরি করা যায়। কিভাবে? একটার সাথে একটা মিশ্রণ করে করা যায়। এই যে H2O, দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন দিয়ে আমরা এটা কিসের তৈরি করলাম? পানির অণু তৈরি করলাম। ঠিক আছে, কি তৈরি করলাম? পানির অণু তৈরি করলাম। দেখে দুটো হাইড্রোজেন এবং দুটা একটা অক্সিজেন, তাহলে H2O। এবং কার সাথে কে বিক্রিয়া করবে না করবে সেটারও কিন্তু তার পারমাণবিক ইলেকট্রন সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি। এটার বর্ণনা আসতে পারে, এটা কিভাবে হয়েছে এটা তোমরা বলে দিবা। দুই বা দুইয়ের অধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে কোন। তো অণু কাকে বলছে তোমাকে জানতে হবে, সেভাবে তুমি অণু গঠন করবো, তৈরি করবো বিক্রিয়ার মাধ্যমে। রাসায়নিক অণুগুলো বিক্রিয়াতে সেগুলো হতো তোমরা জানবে বিভিন্ন বিক্রিয়াগুলো, বিক্রিয়া জানার মাধ্যমে তোমরা চালিয়ে গঠন গঠন করতে পারবে বা শিখতে পারবে। হম তারপর হচ্ছে কঠিন তরল এবং যে গ্যাস, হচ্ছে কঠিন তরল এবং গ্যাসীয়। একটা কঠিন বা বরফ নির্মাণ কঠিন, সেটাকে যখন আমরা তাপ দিব নির্দিষ্ট তাপ, তখন এটা তরল হবে। তরল হয়ে আরো নির্দিষ্ট তাপ দিলে এটা গ্যাস হয়ে বাষ্প হয়ে উড়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মানে পদার্থের অবস্থা। যেগুলো পদার্থকে আমরা সাধারণত তাপ দিলে এটা কি করবে বলবে তরল হবে, আবার তরলকে তাপ দিলে সেটা গ্যাসীয় হয়ে মানে গ্যাসীয় হয়ে যাবে। কারণ পদার্থের কয়টা? তিনটি অবস্থা, কঠিন তরল এবং গ্যাসীয় বা বায়ু। এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারো। যেমন লবণ, লবণকে যদি আমরা ঢাকি করে একটা পানির মধ্যে নিয়ে নাড়াচাড়া করলে সেটা কি হয়ে যাচ্ছে? তরল হয়ে যাচ্ছে। আবার যখন তাপ দিলে দেখো এটা বাষ্প হয়ে যাচ্ছে। এরকম অনেক কিছুই আমরা দেখি। তো ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত। আমি একটা চ্যাপ্টার পুরোটা আমি জানার চেষ্টা করেছি, যে ইলেকট্রোবিনেশন কলেজ সেটা মানে করলাম, যে আমরা কি শিখে বলছিলাম সেটা দেখানোর চেষ্টা আমরা করেছি। যে এখানে পরমাণু ইলেকট্রন বিন্যাস সেটাও দেখলাম, যে ইলেকট্রন নিউট্রন দেখালাম, পরিবাহীয় পরিবাহী গুলো, কঠিন তরল, এগুলো সংক্ষেপে আমি দেখার চেষ্টা করেছি। ইচ্ছেগুলো তুমি আরো বিশুদ্ধভাবে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। এই বিষয়গুলো জানলে এখান থেকে যে কোনো প্রশ্ন জানতে পারবে। তোমার উচিত হচ্ছে যে কোনো পদের সামনে থেকে মৌলের নামগুলো, তার সংক্ষেপ এবং পরমাণুর সংখ্যাগুলো তোমরা দেখে নেবে, তাহলে সহজে এইরকম তালিকাগুলো তার প্রতীকগুলো জানবা। যেমন হাইড্রোজেনকে প্রতীক হচ্ছে H, তারপর অক্সিজেন প্রতীক হচ্ছে O, আয়রন লোহা প্রতীক হচ্ছে আয়রন তো Fe, গোল্ড হচ্ছে Au, রূপা বা সিলভার এটা SI, কার্বন সি, ক্লোরিন Cl, অ্যালুমিনিয়াম Al, এই সংখ্যাগুলা দেখো। আমি এখান থেকে তোমাদের কিছু নাম এখন তালিকা দিচ্ছি। সংখ্যা 118টি মৌলের তালিকা, নাম সংখ্যা তাদের পারমাণবিক সংখ্যা। যেমন হাইড্রোজেন হচ্ছে H, তার পারমাণবিক সংখ্যা 1, পর্যায় সারণী পর্যায় হচ্ছে 1, আর শ্রেণী হচ্ছে 1। হিলিয়াম হচ্ছে He, ঠিক আছে, আর পরমাণু হচ্ছে 2, পর্যায় সারণী হচ্ছে 1। এটার কারণ আছে, আমি বললাম না যে বাইশের ক্ষেত্রে যতটি ইলেকট্রন থাকবে বাই তার ধর্ম নির্দেশ করবে। এটা তখন সেটার পর্যায় সারণী হচ্ছে দুজন, দুজনে বলা হচ্ছে সেটা 2, হিলিয়াম 1, লিথিয়াম 2। এখান থেকে আমি বললাম যে এই যে সোডিয়াম বললাম, সোডিয়াম হচ্ছে এগুলো পর্যায় এবং শ্রেণী। এখানে আমি দুজনের কথা এখানে বলা হয়নি, এটা পর্যায় এবং শ্রেণী। কোন পর্যায় এটা চিনার বলবো। যেমন সোডিয়াম, সোডিয়াম কেন তৃতীয় পর্যায়ে প্রথম গ্রুপে, সেটা যদি আমরা পর্যায় সারণীর চার্ট দেখি সেটা বুঝতে পারবো। পর্যায় সারণীর চার্ট আছে, যে পর্যায় সারণীর যেটা চার্ট, পর্যায় সারণীর ছবি, পর্যায় সারণীর ছবিটা নিয়ে আমরা টেবিলে তুমি
এই যে পর্যায় সারণীর যে বললাম, হ্যাঁ এখানে আছে, এই যে বললাম কি সোডিয়াম। তো সোডিয়ামের মানে কোন পর্যায়ে এবং কোন গ্রুপে, এই কথাটি বললাম পর্যায় সারণীর এই যে মূলের তালিকা। এখন সোডিয়াম, সোডিয়াম বা সোডিয়াম হোক, এই সোডিয়াম পেলাম, হ্যাঁ এটা এটা পর্যায় হচ্ছে পর্যায় হচ্ছে 3 এবং শ্রেণী হচ্ছে বা গ্রুপ হচ্ছে 1, পর্যায় 3 গ্রুপ। এখন আমরা এখানে দেখি সোডিয়াম, সোডিয়াম পর্যায় হচ্ছে কত 3, গ্রুপ হচ্ছে 1, শ্রেণী হচ্ছে 1, পর্যায় 3 কেন সেটা আমি বলি। যদি আমরা এখানে দেখাই যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যদি আমরা চাই, তাহলে এভাবে যেতে পারি যে 1s² এই সূত্র দিয়ে যেতে পারি 2s² 2p। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 2p6 এবং 3s1, কিন্তু আমি বলছি এটা এই যে গ্রুপ 1 নম্বর গ্রুপে আছে, ঠিক আছে, 1 নম্বর শ্রেণীতে, এবং এবং পর্যায় হচ্ছে 3, কারণ এই থার্ড অরবিটাল মানে তৃতীয় কক্ষপথে, অ্যাস্ট্রোবিটিলের তৃতীয় কক্ষপথে সে অবস্থান করে, সেজন্য এটা পর্যায় হচ্ছে তৃতীয়। কোথায় গিয়ে সেটা কোন অরবিটে এবং কোথায় গিয়ে থামছে সেটা হচ্ছে আমাদের পর্যায়। সেজন্য সোডিয়াম মানে তৃতীয় পর্যায়ে 1 নম্বর গ্রুপে অবস্থান করে, কিন্তু এখানে দুটো থাকার কথা ইলেকট্রন আছে, একটা আছে অথবা একটা কম আছে, সেইভাবে আমরা শ্রেণী নির্ধারণ করা হয়। তাহলে আমাদের এখানে যদি আমরা তালিকাটা মানে এটা দেখি, চারটা যদি আমরা দেখি, সেই জায়গায় আমরা কি পাচ্ছি, এই চারটে দেখি এখানে 1 নম্বর গ্রুপে, 1 নম্বর মানে শ্রেণীতে আছে সেটা, ঠিক আছে। মানে বাইরের শক্তি স্তরে যতটা ইলেকট্রন কম বা বা বিদ্যমান আছে সেটা দিয়ে আমরা শ্রেণী নির্ধারণ করতে পারি, আর কততম অরবিটালে যাচ্ছে সেটা কক্ষপথে সেটাই হচ্ছে তার মানে পর্যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চেষ্টা করেছি তোমাদের জন্য এই ক্লাসটুকু তুমি মনোযোগ দিয়ে পড়ো, এখান থেকে যে কোনো প্রশ্নের সমাধান তোমরা পাবা এবং নিজেরাই করতে পারবা। আর সাথে সাথে এই মৌলের লিস্টটা তোমরা করতে হবে তোমাদেরকে, এগুলোর নাম, সংকেত, তারপর হচ্ছে এই যে এই পাশাপাশি পারমাণবিক সংখ্যা, যোগ্যতা, ইম্পর্টেন্ট কিছু দেখে হবে। আর যোগ্যতার যেটা বিষয় এখানে যেটা আমি বলি, বাইরের শক্তি যতটা ইলেকট্রন আছে তার যোগ্যতা তত, দুজনের 2 3 এই ধরনের কিছু কনসেপ্ট আছে, সেগুলো তোমাদেরকে আমি দেখে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ।